হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজ আমি পড়ে শোনাবো অনীশ দেবের লেখা পাখি ধরা। পরনের সাদা ধবধবে পাঞ্জাবির সঙ্গে এক মাথা সাদা ধবধবে চুল একেবারে মিশে গিয়েছিল। বৃদ্ধের শরীরটা ঝুঁকে পড়েছে অতি আধুনিক একটা টেপ রেকর্ডারের ওপর। টেপ চলছে, শোনা যাচ্ছে নানা রকম শিশের শব্দ, মিষ্টি এবং কর্কশ সুর। পাখি ডাকছে। বৃদ্ধ তন্ময় হয়ে শুনছিলেন, হাতে খাতা পেন্সিল, নোট নিচ্ছেন, কখনো কখনো ঘাড় নাড়াচ্ছেন, আবার কোনো এক ফাঁকে পেন্সিল ধরা হাতে টান মারছেন শুভ্র চুলের গোছায়। তারপরই চশমার কালো ফ্রেম ঠিকঠাক করছেন। গুড মর্নিং গুপ্তা সাব। সকালবেলায় নকলি চিড়িয়ার ডাকে কোনো মৌজ নেই। ফিরে তাকালেন ডক্টর অশোক চন্দ্রগুপ্ত, সংক্ষেপে এসিজি। হাসলেন। সাত সকালে তার এই আস্তানায় হুটহাট করে ঢুকে পড়ে এরকম দোয়ালা ভাষায় মন্তব্য করতে পারে মাত্র একজনই, ইন্সপেক্টর রঘুপতি যাদব। মুখের রেখা কাটকাট, জোয়ারে গায়ের রং রোদে পোড়া, চোখ শরীরে বিঁধে যায় যেন, আর পুরুষালী মোটা গোফ। দেখে রঘুপতিকে যতই অপ্রিয় মনে হোক, এসিজি ওকে ভীষণ ভালোবাসেন। একসময় এসিজির ছাত্র ছিল ও। কথাবার্তায় রুক্ষ হলে কি হবে, মনটা বড় ভালো আর কাঁচ পাগল। মনে পড়ে একবার একটা নির্বোধ ওকে ঘুষের প্রস্তাব দিয়েছিল। ও হাসতে হাসতে জুজুৎসুর প্যাচ দিয়ে তার ডান হাতটা ভেঙে দিয়েছিল। বলেছিল, যার সব কাজই বাঁ হাতের তার আবার ডাঁ হাতের জরুরত কি? খোলা জানালার পাশেই টেবিলে কোকিল ঘড়ি, 9টা এখনও বাজেনি। ঘড়ির পাশেই স্টেনলেস স্টিলের মোনালিসা ফ্লাস্ক। রঘুপতি জানে ভোরবেলায় উঠেই এসিজি নিজের হাতে ফ্লাস্ক ভর্তি কফি করে রাখেন, কারণ এখানে এখনও পরের হাত বলে কিছু নেই। স্ত্রী মালিনী চলে গেছেন প্রায় 1 যুগ আগে, আর একমাত্র মেয়ে উর্মিলারও বিয়ে হয়ে গেছে গত বছর। চন্দ্রগুপ্ত টেপ রেকর্ডার বন্ধ করে খাতা পেন্সিল গুছিয়ে রাখলেন তার পাশে। হাসতে হাসতে বললেন, বসো রঘুপতি। নকলি চিড়িয়ার ডাকে মজ না থাকলে কি হবে, আমার ফ্লাস্কের কফিতে থাকতে পারে। আজাকে দেখো। ছাপা কাপড়ে আবৃত বেতের চেয়ারে বসলো রঘুপতি যাদব, গা এলিয়ে দিল শোয়ার ভঙ্গিতে। হেসে বলল, স্যার, পাখিতে কি মজা পান বুঝি না। মাঝে মাঝে ডাক শুনতে ভালো লাগে, তা বলে দিনভর কিচিরমিচির। এসিজি কাপে কফি ঢেলে এগিয়ে দিলেন রঘুপতিকে। তারপর ঘরের মেঝেতে সাজিয়ে রাখা বইয়ের কয়েকটা স্তূপকে সন্তর্পণে পাশ কাটিয়ে আরেকটা চেয়ারে বসে পড়লেন। সাদা পাজামা টেনে ঠিক করে বললেন, তুমি বা চোর ডাকাত খুনে বদমাশের মধ্যে কি মজা পাও বুঝি না। পাখিরা তার চেয়ে অনেক ভালো। রঘুপতি যাদব কফিতে চুমুক দিল কয়েকবার, তারপর সিরিয়াস মুখ করে বলল, গুপ্তা সাব, আপনার জরুরি কাজে ডিস্টার্ব করলাম। এসিজি ঝুঁকে পড়ে রঘুপতির কাঁধ চাপড়ে দিলেন আলতো করে। বললেন, যা শুরু করেছি তা 1-8 দিন পরিশ্রমের ব্যাপার নয়, অন্তত 2 বছর লাগবে। কি কাজ? রঘুপতির কৌতূহল হলো। কপালে ভাঁজ পড়ে। এসিজির মাথার চুল টানলেন একবার, তারপর ঘরের ছাদের দিকে চোখ তুলে বললেন, বার্ড কমিউনিকেশন, পাখিদের ভাষা। কোন কোন পাখি কীরকম ভাষায় কথা বলে তাই বোঝার চেষ্টা করছি। যে টেপটা বাজাচ্ছিলাম সেটা গত সপ্তাহে সুন্দরবনের জঙ্গলে টেপ করা। এর মধ্যে রাডি কিংফিশারের আওয়াজ শুনতে পেলে। রাডি কিংফিশার? রঘুপতি জলদি চুমুক দিয়ে ফেলে কফির কাপে। তারপরই উহ করে ওঠে। একটু সময় নিয়ে ও বলল, স্যার, আমি এদিকে এক ব্লাডি কিংফিশারকে নিয়ে ফেসেছি। গত কয়েক বছর ধরে প্রীতম দাস চৌধুরী বহু মাছলি পাকড়েছে, কিন্তু আমরা ওকে ফাঁদে ফেলতে পারিনি। মছলি পাকড়েছে আর সটকেছে, সিধা নদগ্যারা। এসিজি বাধা দিয়ে বললেন, রঘুপতি, জিভে আগল দাও, বোঝাই যাচ্ছে তুমি ডিস্টার্বড। না হলে আমাকে ডিস্টার্ব করতে আসতে না। তাই প্রীতম দাস চৌধুরীর লোকটা করেছে কি, খুন করেছে? রঘুপতি যাদবের কফি শেষ হয়ে গিয়েছিল। পাশের ছোট্ট টেবিলে কাপটা নামিয়ে রেখে বলল, এতদিন শুধু ওর খুন করাটাই বাকি ছিল, পরশু সেটা সেরে ফেলেছে। একটু থেমে কি যেন ভাবল, তারপর বলল,
বুঝতে পারছি খুনটা দাস চৌধুরী করেছে, কিন্তু কী করে করেছে ধরতে পারছি না। লোকটা গেহেরা পানি কা মাছলি, গুপ্তা সাব। রঘুপতির মুখের দিকে তাকিয়ে অশোক চন্দ্রগুপ্ত ও রস্বস্তিকর দুশ্চিন্তাটা অনুভব করতে পারছিলেন। ছেলেটা সত্যি প্রাণ দিয়ে ভালোবাসে ওর চাকরিকে। লালবাজার ওর কাছে মন্দির, আর পুলিশি উর্দি ওর গর্ব। কিন্তু প্রীতম দাস চৌধুরী ওকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এসিজি কাশলেন, মাথার এক গোছা চুল ধরে টানলেন বার দুয়ে। তারপর বললেন, প্যাঁচার মতন মুখ করে বসে থাকো না রঘুপতি, আমি এখনও মরে যাইনি। আই নো হাউ টু ক্যাচ এ রেয়ার বার্ড। হাসলেন এসিজি, বললেন, একটা কথা তোমাকে তো সব সময় বলি, চেহারা আমার শার্লক হোমসের মতো নয়, সেরকম করে পাইপ টানতেও পারি না। এরকুল পোয়ারোর মতো মোমের পালিশ দেওয়া গোফও আমার নেই। এছাড়া দেবেন্দ্র বিজয়, হুকাকাশি, রবার্ট ব্লেক বা ব্যোমকেশের ছিটে ফোটা গুণও নেই আমার মধ্যে। তবে আমি সাধারণ একজন গোয়েন্দা, মোটামুটিভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে নিই। সুতরাং মনে হয় প্রীতম দাস চৌধুরীর ধাঁধা আমি সলভ করতে পারবো। কোকিল ঘড়িতে সুরেলা শব্দে 9টা বাজল। রঘুপতি দেখল এসিজির দিকে। জানলা দিয়ে এক ফালি রোদ এসে পড়েছে বৃদ্ধের মাথায়। সাদা চুলের গুচ্ছ চকচক করছে রূপোর মতো। পাখি পাগল এই মানুষটা একসময় রাজাবাজার বিজ্ঞান কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে অধ্যাপনা করতেন। এখন পাখি আর অপরাধী নিয়ে গবেষণা করেন। বলেন বার্ড ওয়াচিং আর ম্যান ওয়াচিং নাকি অনেকটাই মিল। ঈশ্বর জানেন। রঘুপতি একটু সময় নিয়ে মনে মনে গল্পটা গুছিয়ে নিল। তারপর শুরু করলো, দাস চৌধুরীর নাম আপনি হয়তো শোনেননি, তবে লোকটা বহুত সাল ধরেই 2 নম্বরই কারবার চালাচ্ছে। যেমন প্রথমে করত কালোয়ারি, চোরাই মালটাল খরিদ করত। তারপর ধর্মতলায় একটা হোটেল খুলে বসলো, ছোট কিন্তু টিপটপ হোটেল, নাম মুসাফির। তো হোটেল খোলার পর লোকটা স্মাগলিংয়ের ব্যবসায় নেমে পড়ল। তারপর শুনেছি গত বছর থেকে নাকি ড্রাগের লাইনে পা দিয়েছে। একটু ফাঁক পেতেই অশোক চন্দ্রগুপ্ত হাত তুললেন, বললেন, রঘুপতি ডিয়ার বয়, তোমার রাজধানী এক্সপ্রেসের গতি কিছুটা কমাতে পারলে ভালো হয়। তোমাদের রেকর্ডে দাস চৌধুরীর নাম নেই? রঘুপতি বলল, আছে, তবে সেসবই ছোটা মোটা লাফড়া। সবকটা কেসই জামিনে ছুট হয়ে গেছে। তাছাড়া প্রীতম পয়সাওয়ালা রইস, সবসময় 1 নম্বর লয়ার দাঁড় করায়। এসিজি চেয়ার ছেড়ে এগিয়ে গেলেন কফির ফ্লাস্কের দিকে। নিজের জন্য 1 কাপ ঢাললেন। রঘুপতির দিকে তাকিয়ে চোখের ইশারা করতে ও মাথা নাড়ালো। বিরক্তভাবে বলল, স্যার, আমি 2 রাত্রির ধরে ঘুমোতে পারছি না। আমার জান জ্বলে যাচ্ছে। প্রীতমকে ধরার এটাই সুনহেরা মৌকা। কিন্তু যদি এবারেও পিছলে বেরিয়ে যায় তাহলে। টেক ইট ইজি রঘুপতি। কফির কাপ হাতে নিয়ে এসিজি ফিরে এলেন। চেয়ারে গুছিয়ে বসে কাপে লম্বা চুমুক দিয়ে বললেন, তুমি নিশ্চিন্ত থাকো, মাথা গরম না করে গল্পটা ধীরে ধীরে বলো। গায়ের জোরের লড়াইয়ে স্পিডটা একটা ফ্যাক্টর, কিন্তু বুদ্ধির লড়াইয়ে নয়। নাও বলো। মুসাফিরের 4 তলাটা প্রীতম নিজে ব্যবহার করে। 3টে ঘর আছে সেখানে। গত পরশু সকালে ওর 2 দোস্ত মুকেশ আর সুদেশ তেওয়ারি হোটেলে আসে। মুকেশ আর সুদেশ 2 ভাই, তবে ওরা দুজনেই প্রীতমের বিজনেস পার্টনার। কিসের বিজনেস তা বলতে পারবো না, তবে 5-6 রকম তো হবেই। তার মধ্যে কয়েকটা ন্যাচারালি কালা ধান্দা। এসিজি চোখ বুজে শরীর এলিয়ে দিলেন। হাতের কফির কাপ থেকে ধোঁয়া উঠছে। হঠাৎই চোখ খুলে বললেন, লোকগুলোর ছবি এনেছো তুমি? পাশেই একটা খালি চেয়ারে একটা মোটা ফোল্ডার পড়েছিল। সেটা হাত বাড়িয়ে তুলে নিল রঘুপতি। এসিজির দিকে বাড়িয়ে দিয়ে বলল, শুধু ফটো কেন, এখানে ওই 3 জনের পুরা দাস্তান পেয়ে যাবেন। এছাড়া স্পটের নানান ফটোগ্রাফ আর রিপোর্টও আছে। এসিজি ফোল্ডারটা নিলেন। তার চোখ সজাগ হলো, শীর্ণ শরীর ঋজু হলো। কয়েক চুমুকে কফি শেষ করে কাপ নামিয়ে রাখলেন। তারপর পাখি দেখা তীক্ষ্ণ চোখে ফোল্ডারের কাগজপত্র উল্টে পাল্টে দেখতে শুরু করলেন। তার চশমার কাজ চকচক করছিল। প্রথমেই প্রীতম দাস চৌধুরীর ছবি। বছর 45-এর মোটাসোটা মানুষ, গায়ের রং কালো, কপাল মাথার দিকে উঠে গেছে অনেকটা, চোখ দুটো কুতকুতে, শয়তানের নজর যেন তাতে। চোখের নিচে চর্বির দাগ, বেপরোয়া অত্যাচারের চিহ্ন, গলায় সোনার সরু চেন। ছবির নিচে রয়েছে প্রীতমের দাস্তান বা জীবনী। সেটা খুঁটিয়ে পড়লেন এসিজি। তারপর পাতা উল্টালেন।
মুকেশ তেওয়ারি, বয়স বোধহয় 55-56 হবে। রোগা ফর্সা চেহারা, চোখে মুখে ভীষণ পরিশ্রমের ছাপ, আর দৃষ্টিতে যেন একটা চাপা জেদ ফুটে বেরোচ্ছে। ফটোর ওপরে একটা শিলমোহরের ছাপ দেখা যাচ্ছিল। সেটার কথা রঘুপতিকে জিজ্ঞাসা করতেই ও বলল, মুকেশ তেওয়ারি মারা গেছে গত পরশু। পাতা উল্টালেই ওর ডেড বডি ফটো দেখতে পাবেন। এই তসভিরটা আমরা ওর পাসপোর্ট থেকে কপি করেছি। এরপর সুদেশ তেওয়ারি, বয়সে দাদার চেয়ে অন্তত বছর 8-10 ছোট, চুল খাটো করে ছাটা, সরু গোঁফ, চোয়ালের রেখা উদ্ধত, চোখের নজর দাদার মতোই। ফটো দেখা শেষ করে অশোক চন্দ্রগুপ্ত বাকি রিপোর্টগুলো চোখ বোলাতে শুরু করলেন। তারপর হঠাৎই চোখ তুলে রঘুপতির দিকে তাকিয়ে বললেন, না, তোমার ধৈর্য দেখছি নিতান্ত পলকা। রঘুপতি যাদব উসখুস করছিল, একটু অস্বস্তি বোধ করল। সেটা লক্ষ্য করে এসিজি বললেন, ওকে রঘুপতি, তুমি গল্পটা বলে যাও, আমার কান মনোযোগ দিয়ে শুনছে। রঘুপতি একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর আগের চেয়ে অনেক নরম গলায় এবং ধীরে ধীরে বলতে শুরু করলো। খোঁজখবর নিয়ে যা জেনেছি, বিজনেসের ব্যাপারে মাথা বলতে ছিল মুকেশ তিওয়ারিরই। সুদেশ প্রীতমের প্রায় সমান উমরের হওয়ার জন্যে দুজনে বেশিরভাগ সময়টাই ফুর্তি ফার্তা করে কাটিয়ে দিত। এবারে বিজনেসের কোনো কন্ট্রাক্ট নিয়ে বোধহয় লাফড়া হয়েছিল, তাতে হোটেলের চাকর বেয়ারা বহুত হল্লাগুল্লা শুনেছে। মুকেশ তিওয়ারি চিৎকার চেঁচামেচি করেছিল বেশি। মাঝে মধ্যে প্রীতম দাস চৌধুরী ওর গুস্সা ঠান্ডা করার কোশিশ করছিল। এসিজি ফোল্ডারে কাগজ থেকে চোখ তুলে বললেন, ঝগড়াটা হয় সন্ধ্যে 6:30টায়। রঘুপতি বুঝল গুপ্তা স্যার রিপোর্টটা ধ্যান দিয়েই পড়ছেন। ও শুধু ঘাড় হেলালো। তারপর বলল, সে যাই হোক, মুকেশ তিওয়ারি অনেক মেহনতের পর ঠান্ডা হয়, কিন্তু রাত 12:30টায় সময় সে মারা যায়। তখন ওর পাশের ঘরে বসে প্রীতম আর সুদেশ গল্প করছিল আর ভিডিওতে কি একটা সিনেমা দেখছিল। হঠাৎই প্রীতম একটা শব্দ শুনতে পায়, অন্তত স্টেটমেন্ট সেরকমই বলছে। শব্দটা অনেকটা নাকি ধামাকার মতো, এই পটকা ফটকা যেমন হয়। সুদেশ বলেছে সে কিছু শুনতে পায়নি। অবশ্য বুঝতেই পারছেন সে হয়তো ঠিক বহাল তবিয়তে ছিল না, চোখের রং ধরে গিয়েছিল। তা আওয়াজটা হওয়ার সঙ্গে সঙ্গেই ওরা দুজনে ছুটে যায় পাশের ঘরে। দরজায় ধাক্কা দেয়, কিন্তু দরজা কেউ খোলে না। তখন প্রীতম চাবির ফুটোয় নজর দিয়ে দেখে সুদেশকেও দেখায়। তারপর সুদেশকে বলে চাবিটা ভেতর থেকে তালার গর্তে ঢোকানো হয়েছে, ইয়ানি আন্দার থেকে কেউ দরজা বন্ধ করে চাবি দিয়েছে। তারপর চাবিটা আর কেউ খুলে নেয়নি। ইসিজি শব্দ করে ফোল্ডার বন্ধ করলেন, রেখে দিলেন পাশের টেবিলে। তার মুখে চোখে কৌতূহল ফুটে উঠল, কপালে 4-5টা ভাঁজ ফেলে বলে উঠলেন, ভেরি ইন্টারেস্টিং। তারপর তারপর রঘুপতি যাদব গালে হাত ঘষল, ঠোঁট উল্টে বলল, তারপর আর কি? ধাক্কাধাক্কি করে সুদেশ যখন দরজা ভাঙতে যাবে তখন প্রীতম ওকে থামায়, একটা দারুণ মতলব দেয়। কোথা থেকে একটা আখবারের পাতা এনে তার অর্ধেকটা দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দেয় ভেতরে। তারপর একটা কাঠ দিয়ে চাবির ফুটোর ভেতরে খোঁচা দেয়। ভেতরের চাবিটা শব্দ করে পড়ে যায় নিচে। তখন আখবারের পাতাটা টেনে নিতেই চাবিটা বেরিয়ে আসে ঘরের বাইরে। সেটা নিয়ে প্রীতম নিজেই দরজার তালা খুলে, তারপর হুড়মুড় করে 2 মক্কেল একসাথে ঢুকে যায় ঘরের ভেতরে। অশোক চন্দ্রগুপ্ত হাসলেন, কফির কাপ নিয়ে চলে গেলেন ফ্লাস্কের কাছে। কফি ঢালতে ঢালতে শীষ দিয়ে উঠলেন, যেন কোনো পাখি ডাকছে। তারপর আবার ফিরে এলেন চেয়ারে, পরপর 3-4 চুমুক দিলেন কাপে। এসিজির আচরণ দেখে রঘুপতি যাদব থেমে গিয়েছিল। চোখ বড় করে বলে উঠল, স্যার मैंने कोई खुशी की बात सुनाया क्या? বেশক ইন্সপেক্টর সাহেব, বেশক। তবে তুমি থেমো না, প্লিজ কন্টিনিউ। এসিজির চোখে চাপা কৌতুক। রঘুপতি আবার দীর্ঘশ্বাস ফেলে বলল, রাম কি লীলা রাম হি জানে। তো যাই হোক, ওরা দুজনে ঘরে ঢুকে দেখে মুকেশ তিওয়ারি বিছানার কাছে একটা চেয়ারে কাত হয়ে পড়ে আছে। ডাঁয়ে হাতে রিভলভার ঝুলছে আর বুকের বাঁ দিকে গোলি কি নিশান। খতম, বাস। তখন প্রীতম দাস চৌধুরী তার দোষ সুদেশকে বলে, মুকেশ তিওয়ারি সুইসাইড করেছে, বাড়ি আফসোস কি বাত। তাতে সুদেশ তিওয়ারি হঠাৎই খেপে যায়। ও বলে, না, ওর দাদা খুন হয়েছে। তারপর ও ঘরের সবকটা দরওয়াজা আর খিড়কি ভালো করে দেখে, লেকিন সব অন্দর সে বন্ধ, একদম ছিটকিনি লাগানো গুপ্তা সাহেব। অন্য কোনো লোক যে মুকেশকে খুন করে হাতে রিভলভার সাজিয়ে দিয়ে পালিয়ে যাবে তার কোনো উপায় নেই।
কামরার দরওয়াজা খিড়কি সব অন্দর থেকে পাক্কা বন্ধ ছিল, কিন্তু তাতেও সুদেশ তেওয়ারি বুঝতে চায় না। ও খালি বলে আমার বড় ভাইকে কেউ সাজিশ করে খুন করেছে, সুইসাইড নামুমকিন, ইম্পসিবল। রঘুপতি একটু থামল। এসিজি কফি শেষ করে বলেছিলেন, কাপটা রেখে দিয়ে জিজ্ঞাসা করলেন, দাদা খুন হয়েছে বলে সুদেশ তেওয়ারি গো ধরে বসে আছে কেন? রঘুপতি হেসে বলল, এখানে মজা স্যার। সেদিন বিকেলে মুকেশ তেওয়ারি নাকি ভাইকে বলেছিল আগামীকাল অর্থাৎ গতকাল বেউসার সব হিসাব কিতাব নিয়ে বসবে। আজকাল হিসেবপত্রে নাকি উল্টা সিধা গড়বড় দেখা যাচ্ছে। এর জন্য মুকেশ পুরোপুরি প্রীতমকেই দায়ী করেছে। এছাড়া দু ভাইয়ে মিলে কাল সকালে ওদের এক বুড়ি মৌসিকে বড়বাজারে দেখতে যাবে প্ল্যান করেছিল। তারপর তো 6:30টায় কাজিয়া, আর 12:30টায় মুকেশ তেওয়ারির খেলা খতম। এইসব কারণেই সুদেশ কিছুতেই মানতে পারছে না ওর দাদা খুদখুশি মানে সুইসাইড করেছে। রঘুপতি উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে, হাত পা নেড়ে চেড়ে আর মরা ভাঙল। কয়েক মুহূর্ত চুপ করে থেকে এসিজি জিজ্ঞেস করলেন, রিভলভারটা কার? রঘুপতি ঘাড় ফিরিয়ে দেখল বৃদ্ধকে, বলল, কার আবার? মুকেশ তেওয়ারির, রিপোর্টে লেখা আছে। গুলি কি ক্লোজ রেঞ্জ থেকে করা হয়েছিল? ব্যালিস্টিক রিপোর্ট কি বলছে? ক্লোজ রেঞ্জ, কোনো গোলমাল নেই, কিন্তু সুদেশ তেওয়ারি হইচই শুরু করে দিয়েছে। আর প্রীতম দাস চৌধুরীর দাঁত বের করা হাসি আমি সইতে পারছি না। 16 আনা মোটিভ রয়েছে, কিন্তু কোনো সবুত নেই। বাঁ হাতের চেটোয় ডান হাত ঘুষি মারল রঘুপতি যাদব। বলল, শয়তানটাকে অন্দর করতে পারলে মৌজ করে পালিশ লাগাবো। কিন্তু রঘুপতি, অশোকচন্দ্র স্নেহের সুরে ধমক দিয়ে বললেন, তুমি ঠান্ডা হয়ে বসো দেখি, তোমাকে আমি প্রমাণ টমান সব জোগাড় করার মতলব বাতলে দিচ্ছি। রঘুপতি যাদব চেয়ারে গিয়ে বসলো বটে, কিন্তু তার মুখে অসন্তোষের ছোঁয়া লেগে রইল। এসিজি বললেন, সুদেশ কি গুলির আওয়াজ শুনেছিল? ও তো বলছে না, শোনেনি। হোটেলের আর কেউ কিছু শুনেছে? একটু ভেবে রঘুপতি বলল, সুলেমান নামে এক বেয়ারা কসম খেয়ে বলেছে রাত 12টা নাগাদ ও একটা ধামাকার শব্দ শুনেছে, কিন্তু সন্ধ্যের পর সুলেমান একটু একটু নেশা করে। তো কে জানে আসলি নকশা কি? এসিজি নড়ে চড়ে বসলেন, সাদা চুলের গোছায় টান মারলেন দুবার। বললেন, রঘুপতি, তুমি ঠিকই বলেছ, মুকেশ তেওয়ারি খুন হয়েছে, আর ওকে খুন করেছে প্রীতম দাস চৌধুরী। রঘুপতি যাদব শিরটা টান টান করে বসল। জিজ্ঞাসা করল, লেকিন ক্যাসে স্যার? দরওয়াজা খিড়কি সব তো অন্দর সে বন্ধ ছিল। এসিজি হেসে বললেন, সেটাই তো বন্ধ করে রহস্যের মজা রঘুপতি। তবে এইটুকু তোমাকে বলে রাখি, মুকেশ তেওয়ারিকে গুলি করা হয়েছে 12টা নাগাদ। তোমার সুলেমানের কথাই বোধহয় ঠিক। খোঁজ করে দেখো ওই সময়ে প্রীতম দাস চৌধুরী বন্ধুবর সুদেশকে ছেড়ে কিছুক্ষণের জন্য উধাও হয়েছিল কিনা। তাছাড়া আমার ধারণা গুলি করার সময় সে হয়তো রিভলভারের মুখে চাদর টাদর কিছু চাপা দিয়ে থাকবে, তাতে গুলির আওয়াজটা অনেক ভোঁতা শোনাবে। তোমার কাজ হবে সেই দাগি চাদরটা উদ্ধার করা। হয় ওটা হোটেলের স্টোর রুমে আছে, নইলে প্রীতম গুজে দিয়েছে কোনো উনুনে। রঘুপতি অধৈর্য হয়ে বলে উঠল, খুন করার পরেও কি করলো সেটা বি বলুন। বলছি। এসিজি একটু দম নিয়ে বললেন। ঘরের জানলাগুলো ঝটপট বন্ধ করে দিল প্রীতম। তারপর দরজার ভেতরের দিকে চাবির গর্তে এমন একটা চাবি ঢুকিয়ে দিল যার মাথাটাই কাটা। অর্থাৎ তালা খোলার জন্য চাবির যে অংশটা সবচেয়ে জরুরি সেইটুকুই কেটে বাদ দেওয়া। এই অকেজো চাবিটা দরজার ভেতর দিকে লাগিয়ে প্রীতম বাইরে এসে দরজা টেনে লক করে দেয় বাইরে থেকে। হোটেলের মালিক হওয়ার সুবাদে প্রীতমের কাছে মুকেশের ঘরের ডুপ্লিকেট চাবি নিশ্চয়ই ছিল। সে যাই হোক, জলদি কাজ সেরে প্রীতম ফিরে এলো সুদেশের কাছে। এসে এতক্ষণ গড় হাজির থাকার জন্য যা হোক একটা বাহানা শোনালো। তারপর 12:30 নাগাদ মিথ্যে বলল সে একটা তোমার ভাষায় ধামাকার শব্দ শুনতে পেয়েছে। তখন সে জোর করেই সুদেশকে সঙ্গে নিয়ে মুকেশের ঘরের দরজায় হাজির হয়। ওকে সাক্ষী মানার জন্যে ভেতর দিকে লাগানো অকেজো চাবিটা ওকে দেখায়। এমনিতে ওরকমভাবে তালায় চাবি ঢোকানো থাকলে বাইরে থেকে চাবি ঢুকিয়ে দরজা খোলা মুশকিল। তাই প্রীতম খবরের কাগজ পেতে কাঠি দিয়ে খুঁচিয়ে অত সব কাণ্ড করেছে। এসিজি থামতেই রঘুপতি বলল, কিন্তু যে চাবিটা আখবারের পাতা দিয়ে প্রীতম বাইরে বের করে নিয়ে এলো সেটা তো ফালতু। তাহলে ওই চাবি দিয়ে দরজা খুলে গেল কি করে? হাসলেন এসিজি। বললেন, একে বাংলায় বলে হাত সাফাই রঘুপতি।
সুদেশের চোখকে ফাঁকি দিয়ে ঘরের ভেতর থেকে এত কষ্ট করে বের করে আনা অকেচো চাবিটা বোধহয় আসল চাবির সঙ্গে পাল্টে নিয়েছিল প্রীতম। আসল চাবিটা ওর পকেটেই ছিল হয়তো। বাস, তারপর আর কি। রঘুপতি উঠে দাঁড়ালো, ঝুঁকে পড়ে ফোল্ডারটা তুলে নিল টেবিল থেকে। অশোকচন্দ্র গুপ্তও উঠে দাঁড়ালেন, হাতে হাত ঘষে বললেন, রঘুপতি, এবারে কি কি জিনিস খুঁজে বের করতে হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তার মধ্যে আসল হচ্ছে ওই মাথা কাটা চাবিটা। আর খোঁজ করে দেখো কোনো চাবিওয়ালা সেই দিন সন্ধেবেলা মুসাফির হোটেলে এসেছিল কিনা। অবশ্য চাবি কাটাকাটির কাজটা প্রীতমদাস চৌধুরী নিজেও করে থাকতে পারে। 6:30 থেকে 12টা, অন্তত 5.5 ঘন্টা সময় পেয়েছিল লোকটা। থ্যাংক ইউ স্যার বলে বড় বড় পা ফেলে চলে যাচ্ছিল রঘুপতি। ওকে থামালেন এসেছি। একটা কথা রঘুপতি, আমি তো শুধু থিওরি বাতলে দিলাম, বাস্তবে সেটা কতটা মিলবে জানি না। কে জানে, প্রীতমদাস চৌধুরী হয়তো সত্যিই মুকেশ তিওয়ারিকে খুন করেনি। রঘুপতি হেসে বলল, সে ভার আপনি আমার ওপরে ছেড়ে দিন। কালই আপনাকে ফোন করে থিওরির রেজাল্ট জানিয়ে দিতে পারবো বলে মনে হয়। লেকিন গুপ্তা সাহেব, কী করে আপনি এই থিওরির আইডিয়াটা পেলেন? ইট ইজ এক্সিলেন্ট। অশোকচন্দ্র চুলের গোছায় টান মারলেন, হেসে বললেন, জন ডিকসন কার। রঘুপতি, জন ডিকসন কার। এই ভদ্রলোক জন ডিকসন কার আর কার্টার ডিকসন, এই দুটো নামে সারাটা জীবন শুধু বন্ধ ঘরের রহস্য আর অসম্ভব সমস্যা নিয়ে কিতাব লিখে গেছেন। সুতরাং যখনই আমি কোনো ক্লোজ রুম প্রবলেম পাই, তখনই জন ডিকসন কারের মতো করে ভাবতে চেষ্টা করি। তবে সব সময় যে পারি তা নয়। রঘুপতি হেসে বললেন, আপনাকে বিনয় মানায় না। জন ডিকসন কারের চেয়েও আপনি ज़्यादा अक्लमंद। এগেইন আ বিগ থ্যাঙ্কস স্যার, গুড বাই। রঘুপতি যাদব চলে গেল হনহনিয়ে। অশোকচন্দ্র আবার টেপ রেকর্ডারের কাছে গিয়ে দাঁড়ালেন, টেপ চালু করলেন। নাম না জানা পাখিরা আবার মিষ্টি সুরে ডাকতে শুরু করলো। এসিজি তখন জানলা দিয়ে বাইরে রোদ দেখছিলেন। তো বন্ধুরা, ছোট্ট এই গোয়েন্দা গল্পটা আপনাদের কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আমার তো ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলে আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন।